আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসটা আপনারা যারা মানবিক বিজ্ঞান এবং কমার্সে আছেন সকলের জন্যই ইম্পর্টেন্ট এই ক্লাসটা। তো আপনারা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। আজকের এই ক্লাস থেকে আপনারা 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবেন, এমনকি একটা সিকিউ কমন পেতে পারেন। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। যারা কমার্সে আছেন এবং আর্টসে আছেন তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যারা সায়েন্সে আছেন তারাও কিছু কিছু টপিক এটা থেকে দেখতে পারেন। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু বেসিক আলোচনা করব, যেটা হচ্ছে বলা হয় অধ্যায় সারমর্ম। এটা নিয়ে আলোচনা করব এবং এরই ধারাবাহিকতায় আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব। আপনারা যারা ক্লাসটা মনোযোগ সহকারে করবেন আশা করি অনেকটাই হেল্পফুল হবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে উন্নততর জীবনধারা। তো দেখি আমরা ক্লাসের শুরুতেই কিছু বেসিক নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায়ের সারমর্ম। এখানে কিছু এই অধ্যায়ের যে সারমর্ম অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে কি আছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানি। দেখেন অধ্যায় সারমর্ম, শর্করা ও খাদ্যের উপাদান। শর্করা এবং কি খাদ্যের উপাদান, এই পাঠের মূল আলোচনা আবর্তিত হয়েছে শর্করা এবং কি খাদ্যের মৌলিক উপাদান সম্পর্কগুলো নিয়ে, উপাদানগুলো নিয়ে। তো দেখেন নিচেকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। খাদ্যের যে উপাদান আছে এদেরকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেখেন প্রথমত খাদ্যের শ্রেণী বিভাগ ও ভূমিকা। দেহে পরিসূচক খাদ্য যেগুলো হচ্ছে পরিপাক, সহজেই পরিপাক হয়, এগুলোকে পরিসূচক খাদ্য বলা হয়। তো দেখেন এখানে আছে শর্করা, আমিষ, আমিষের মধ্যে রয়েছে প্রোটিন, স্নেহ যেটাকে ফ্যাট বলা হয়। এই 3টি উপাদান দেহ গঠন ও শক্তি যোগায়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন সহায়ক উপাদান। খাদ্যের প্রাথমিক উপাদান ছাড়াও কিছু সহায়ক উপাদান রয়েছে, যেমন বলতে পারেন পানি, খনিজ লবণ এবং কি ভিটামিন। এগুলো হচ্ছে সহায়ক উপাদান। এই যে ভিটামিন, খনিজ লবণ, পানি। পানি দেহকে কি রোগমুক্ত রাখতে এবং অভ্যন্তরীণ কাজ পরিচালনা করতে সহায়তা করে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে খাদ্যের সহায়ক উপাদান নিচের কোনটি? একটা দিয়ে দিল আপনাদের ভিটামিন, হ্যাঁ, এরপর বাকি 3টা অপশন একটু অন্যভাবে দিয়ে দিল, তাহলে কি আপনাকে মনে রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন প্রধান শক্তি। মানুষের প্রধান খাদ্য কি? আমরা কি আমাদের বাঙালি, আমাদের প্রধান খাদ্য কি বলেন দেখি? আমাদের প্রধান খাদ্য কি? ভাত, তাই না? অবশ্যই ভাত। এই ভাতে কি থাকে? শর্করা। তাহলে আমাদের প্রধান খাদ্য কি? শর্করা। ওকে, এরপর দেখেন একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক খাদ্যের প্রায় 60% শর্করা হওয়া উচিত। আপনি যে একটা পূর্ণবয়স্ক মানুষ, আপনি যদি একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার দৈনিক খাদ্য তালিকায় 60% শর্করা রাখতে হবে। অন্যথায় কি আপনি যে কোনো রোগে ভুগবেন, বা হচ্ছে অনেক সময় দেখবেন ওজন বেড়ে যাবে, ওজন কমে যাবে, শ্বাসকষ্ট হবে, বা হচ্ছে অন্য যে কোনো ধরনের আপনার কি রোগ হতে পারে। তাহলে কি করতে হবে? আমাদের দৈহিক খাদ্য তালিকায় 60% শর্করা রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন এটা। এরপরে স্লাইডে দেখি কি আছে। শর্করার রাসায়নিক গঠন। ওকে, শর্করার রাসায়নিক গঠন ও উৎস। দেখেন এখানে শর্করা মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টা মৌলিক উপাদান নিয়ে গঠিত। কি গঠিত? এটা প্রশ্ন হতে পারে যে শর্করা, রাসায়নিক শর্করা গঠন, রাসায়নিক শর্করা কি কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন। অর্থাৎ শর্করার মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। ওকে, এরপর উৎসের ভিত্তিতে আবার একে দেখেন কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এটি উদ্ভিজ্জ শর্করার প্রধান যৌগ। প্রশ্ন হতে পারে উদ্ভিজ্জ শর্করার প্রধান যৌগ কোনটা? এটা কি শ্বেতসার বা স্টার্চ। এর উৎস কই থেকে পাওয়া যায়? এই শ্বেতসারটা দেখেন ধান, গম, ভুট্টা, আলু এবং কি কচু থেকে পাওয়া যায়। এরপর দেখেন গ্লুকোজ এবং কি সুক্রোজ। আসলে প্রশ্ন হয় গ্লুকোজ এবং সুক্রোজ কই পাওয়া যায় বা উৎসগুলা কি? উৎসগুলা দেখেন এই যে আঙ্গুরে পাওয়া যায়, আপেলে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়। আর আখের রস এবং চিনি এবং মিশ্রির দানাতে সুক্রোজ পাওয়া যায়। ওকে, এসব হচ্ছে মুখস্থ করে রাখবেন। কারণ কি আমি যখন এমসিকিউ সলভ করব দেখবেন যে এগুলা থেকে এমসিকিউ এসেছে। যদি বিগত কোশ্চেনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপর ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কিসে কিসে পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায়, এই যে মনে রাখবেন মধু। এটা বিগত প্রশ্নে এসেছিল যে মধু বা হচ্ছে ফ্রুক্টোজের প্রধান উৎস কোনটা? মধু দিয়ে দিল, বাকি 3টা অপশন আলাদা করে দিল।
এরপর এই বাকিগুলো মনে রাখবেন, আম, পেঁপে, মধু এবং মিষ্টি স্বাদের জন্য এটি দায়ী। প্রশ্ন হতে পারে আবার যে মিষ্টি স্বাদের জন্য দায়ী নিচের কোনটি? তাহলে কি ফ্রুক্টোজ। ওকে, দেখেন এরপর সেলুলোজ, এটি একটি অদ্রবণীয় শর্করা, যে আঁশ জাতীয় খাবার। আচ্ছা ভাইয়া, আঁশ জাতীয় খাবার কি বলেন দেখি? আঁশ জাতীয় খাবার হচ্ছে সে সকল খাদ্য, যে সকল খাদ্য কি, ওই যে রাফেজ পড়ছিলাম না আমরা, রাফেজ জাতীয় খাদ্যকে কি আঁশ জাতীয় খাবার বলা হয়। আঁশ জাতীয় খাদ্য কোনটা আছে? তরমুজ আছে, আনারস আছে, এরপর কি বেল আছে, বাদাম আছে, এবং শাকের মধ্যে বা বিভিন্ন সবজির মধ্যে ডাঁটা শাক আছে। এসব হচ্ছে কি আঁশ জাতীয় খাবার। এটির কাজ কি? এটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এরপর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেন আপনাদের পরীক্ষার জন্য। প্রাণীর শর্করা, প্রাণীদের সঞ্চিত শর্করাকে গ্লাইকোজেন বলা হয়। তাহলে কি বলা হয়? প্রাণীদেহে সঞ্চিত খাদ্যকে গ্লাইকোজেন, খাদ্য না সরি, প্রাণীদেহে সঞ্চিত শর্করাকে গ্লাইকোজেন বলা হয়। এছাড়া দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা আর হচ্ছে কি এইটা, শর্করাকে কি বলা হয়? ল্যাকটোজ, ল্যাকটোজ বলা হয়। দুধের শর্করাকে ল্যাকটোজ এবং কি প্রাণীদের সঞ্চিত শর্করাকে কি বলা হয়? গ্লাইকোজেন। এরপর শক্তির উৎস দেখেন, শর্করা জারণের মাধ্যমে দেহে তাপ শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় ভাইয়া? তাপ শক্তি। এরপর স্বাদ দেখেন, সব শর্করা সমান মিষ্টি নয়। সব শর্করা কি সমান মিষ্টি না। যেমন গ্লুকোজ সাধারণত চিনির চেয়ে কম মিষ্টি। চিনির চেয়ে কম মিষ্টি কোনটা? গ্লুকোজ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে এই ছকটা, এই ছকটা আপনাকে যেভাবেই হোক মুখস্থ রাখতেই হবে। এই ছকটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। দেখেন এক নজরে মনে রাখার কিছু তথ্য দেখে রাখেন। তো দেখেন শর্করা, শর্করার উদাহরণ এবং কি বিশেষ নাম। শর্করাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দেখেন স্টার্চ, স্টার্চ উদাহরণ কই থেকে পাওয়া যায়? স্টার্চ ধান, গম, ভুট্টা। এরপর বিশেষ নাম, উদ্ভিদের প্রধান শর্করা। তাহলে কি উদ্ভিদের প্রধান শর্করা বলা হয় কাকে? স্টার্চকে। এরপর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের উদাহরণ কই থেকে পাবো আমরা? আম থেকে পাবো, পেঁপে থেকে পাবো, মধু থেকে পাবো। এবং ফ্রুক্টোজ এটা একটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ফ্রুক্টোজ ফ্রুট সুগার বলা হয়। ফ্রুট সুগার কাকে বলা হয়? ফ্রুক্টোজকে ফ্রুট সুগার। এরপরে দেখেন সেলুলোজ, সেলুলোজ কই থেকে পাবো আমরা? শাকসবজি এবং কি বেল এবং বিভিন্ন ধরনের আঁশ জাতীয় খাদ্য। বিশেষ নাম, আঁশযুক্ত খাবার বা হজম সহায়ক। আচ্ছা এরপর দেখুন গ্লাইকোজেন, গ্লাইকোজেন কই থেকে পাই আমরা? প্রাণীজ উৎস থেকে পাই, প্রাণীজ উৎস থেকে পাই। এর অপর নাম কি? প্রাণীজ শর্করা। যেহেতু প্রাণীজ থেকে পাই তাহলে প্রাণীজ শর্করা। এরপর ল্যাকটোজ, ল্যাকটোজের কই থেকে পাবো আমরা? দুধ থেকে। এটা কি দুগ্ধ শর্করা। অপর নাম হচ্ছে বা বিশেষ কাজ হচ্ছে কি দুগ্ধ শর্করা। এই ছকটা, এই ছকটা যদি আপনি মনে রাখতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় 1 মার্ক হলেও কমন পাবেন। 1 মার্ক নিশ্চিত থাকেন এই ছক থেকে কমন পাবেন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা কিছু এমসিকিউ সলভ করে নিই। দেখেন এই যে আমরা পড়লাম এতক্ষণ, এইগুলা থেকেই কিন্তু এমসিকিউ। দেখেন কোনটি খাদ্যের সহায়ক উপাদান? কোনটি খাদ্যের সহায়ক উপাদান? দেখেন দেখি, পানি, স্নেহ, আমিষ, শর্করা। খাদ্যের সহায়ক উপাদান কি? যেগুলো খাদ্য হজমে সহায়তা করে। তাহলে কি পানি আছে, এরপর কি ভিটামিন আছে, এগুলো কি খাদ্য হজমে সহায়তা করে। এই যে দেখেন দেখি, তাহলে কি পানি আর স্নেহ এগুলো তো খাদ্যের উপাদান, এগুলো সবগুলোই খাদ্যের উপাদান। তবে খাদ্যের সহায়ক উপাদানটা কি? পানি। ওকে, এরপরেরটা দেখেন, দেহ পরিপোষক খাদ্য কোনটি? দেহ পরিপোষক খাদ্য কোনটি? দেখেন দেখি, খনিজ লবণ, আমিষ, পানি নাকি ভিটামিন? বলেন দেখি একটু। এটা দেখেন ইনস্টিটিউট কলেজ মিরপুর ঢাকা এটাতে এসেছিল। আর বাকি এটা আসছিল কোথায়? রাজশাহী বোর্ডে 17 আসছিল উপরেরটা। তাহলে দেহ পরিপোষক। আমি যদি আপনাদেরকে দেখেন একটু উপরে গিয়ে দেখাই, এই যে দেখেন এইখানে দেখেন, এই যে দেহ পরিপোষক খাদ্য, খাদ্যের শ্রেণী বিভাগ শর্করা, আমিষ এবং প্রোটিন। তাহলে কোনগুলা? দেহ পরিপোষক খাদ্য শর্করা, আমিষ এবং স্নেহ। এই 3টি উপাদান দেহ গঠন শক্তি যোগায়। শর্করা, আমিষ, স্নেহ এবং প্রোটিন। তাহলে দেখেন শর্করা, আমিষ, স্নেহ এবং প্রোটিন। তাহলে কি আমিষ জাতীয় খাদ্য।
দেহ পরিসূচক কি? আমিষ জাতীয় খাদ্য। এরপর দেখেন পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে আমাদের, শর্করা বা কার্বোহাইড্রেট কোনটিতে স্টার্চ পাওয়া যায়? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় প্রশ্ন এটা দেখেন, কোনটিতে স্টার্চ পাওয়া যায়? স্টার্চ স্টার্চ কোনটাতে পাওয়া যায়? আঙ্গুর, ভুট্টা, পুঁই এবং তরমুজ কোনটাতে পাওয়া যায়? আপনারা একটু কাইন্ডলি বলেন দেখি কোনটাতে পাওয়া যায়? স্টার্চ পাওয়া যায়। স্টার্চের প্রধান উৎস কি? স্টার্চ আমি যদি উপরে গিয়ে দেখে আসি, এই যে দেখেন স্টার্চ, এটি উদ্ভিজ্জ শর্করা প্রধান রূপ। ধান, গম, ভুট্টা, আলু এবং কচুতে পাওয়া যায়। তাহলে দেখেন ধান, গম, ভুট্টা, আলু, কচু, তাহলে এটাতে কি? ভুট্টাতে পাওয়া যায়। ভুট্টা, স্টার্চের প্রধান উৎস কোনটা? ভুট্টা। ওকে, এই যে ভুট্টা। এরপর দেখেন একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক সুষম খাদ্যে শতকরা 60 ভাগ থাকে, কোনটা থাকে ভাইয়া? 60 ভাগ। একটু আগে আমরা কিন্তু পড়লাম, আলোচনা করলাম প্রোলিন, শর্করা সম্পৃক্ত, স্নেহ অসম্পৃক্ত, এগুলা কোনো অপশন হতেই পারে না। তাহলে কোনটা হবে আমাদের? শর্করা। একজন সুস্থ মানুষের দৈহিক খাদ্য তালিকায় 60% রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি কি আছে। সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজ, আখ, পেঁপে, আপেল নাকি তরমুজ? সুক্রোজ। সুক্রোজ আপনারা যারা নোট করতেছেন, আপনারা যদি আমি প্রথম স্লাইডে দেখিয়েছিলাম যে সুক্রোজের প্রধান উৎস কি? আখ। এরপর দেখেন কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? গ্লুকোজ, খেজুর, আম, পেঁপে, তরমুজ। গ্লুকোজ পাওয়া যায় খেজুরে। ওকে, এরপর দেখেন, আচ্ছা দেখেন পুঁইয়ের উৎস কোনটি? পুঁই, পুঁই শাক, এটা কি? সেলুলোজ হবে ভাইয়া, সেলুলোজ। এটা কি হবে? কোনটি আখের রসে থাকে? আখের রসে কোনটি থাকে? আখের রসে কোনটি থাকে? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ নাকি সেলুলোজ? আখের রস। আখের রসে কোনটি থাকে? সুক্রোজ, সুক্রোজ, আখের রসে সুক্রোজ। এরপরেরটা দেখেন দেখি, মানুষের প্রধান খাদ্য কোনটা? মানুষের প্রধান খাদ্য কোনটা? মানুষ, আমরা যেহেতু মানুষ, আমরা কি খাই? ভাত খাই। ভাত, ভাতের মধ্যে কি রয়েছে? শর্করা। তাহলে আমাদের ভাত যদি প্রধান খাদ্য হয়, তাহলে খাদ্যের উপাদান হিসেবে আমরা কি বলতে পারি? শর্করা আমাদের প্রধান খাদ্য উপাদান। প্রধান খাদ্য কোনটা? শর্করা। এরপর দেখেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত কোনটা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত কি? শর্করা, শর্করা। ওকে, এরপর দেখেন শর্করার মৌলিক উপাদান কোনটি? মৌলিক উপাদান শর্করার। শর্করার মৌলিক উপাদান কয়টা ছিল আমাদের? 3টা, CHO। দেখেন দেখি এর মধ্যে কোনটা আছে? CHO, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কি আছে? কার্বনটাই আছে। তাহলে কি কার্বন হচ্ছে মৌলিক উপাদান। মধুতে কোন ধরনের শর্করা থাকে? মধুতে কোন ধরনের শর্করা থাকে? আচ্ছা, এটা হচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে মধুতে কোনটা থাকে, কোন ধরনের শর্করা থাকে। ওকে, এরপর দেখি আমরা ধান, গম, ভুট্টা ও অন্যান্য শস্য দানার প্রধান উৎস কি? আচ্ছা, এটা হচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে বলে দিবেন উত্তরটা। আশা করি আপনারা পারবেন, সকলে কমেন্ট বক্সে জানিয়ে দেন উত্তর কি হবে। ওকে, খাদ্য ক্যালোরি। খাদ্য ক্যালোরি থেকে এমন কোনো বোর্ডে নাই যে প্রশ্ন আসে না, বা এমন কোনো সালে নাই যে কোশ্চেন হয় নাই খাদ্য ক্যালোরি থেকে। প্রতি বছর কোনো না কোনো বোর্ডে হয়েই থাকে, এবারও হয়ে থাকবে। এবারও আপনাদের বোর্ডে, আপনি যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন, আপনাকে এই ক্যালোরি থেকে প্রশ্ন হবেই। তো দেখেন খাদ্যের ক্যালোরি বা তাপ শক্তি। আচ্ছা, খাদ্য ক্যালোরি বা তাপ শক্তি। আচ্ছা, শর্করা, প্রতি 1 গ্রাম শর্করা জারণে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি পায়। এটা আসতে পারে MCQ। হ্যাঁ, প্রতি 1 গ্রাম শর্করা জারণে কত? 4.1 কিলো ক্যালোরি। এরপর স্নেহ বা ফ্যাট, প্রতি 1 গ্রাম স্নেহজাতীয় খাদ্য থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম স্নেহ থেকে কত ক্যালোরি? 9 কিলো ক্যালোরি কি শক্তি পাওয়া যায়, যা শর্করার দ্বিগুণের চেয়েও বেশি। এরপর শক্তির তুলনা, 100 গ্রাম ওজনের বিভিন্ন খাবারের মধ্যে ডিম থেকে সর্বাধিক শক্তি পাওয়া যায়। দেখেন ডিমে দেওয়া আছে 173 কিলো ক্যালোরি,
173 ক্যালোরি। যত প্রকার খাবার আছে আমাদের, এর মধ্যে সবচেয়ে বেশি কিলো ক্যালোরি রয়েছে কোথায়? ডিমে রয়েছে 173 কিলো ক্যালোরি। তবে কি আমরা অনেকেই ডিম খেতে কি ইতস্তত করি, তবে ডিম খেতে হবে। এরপর আমিষ বা প্রোটিন দেখেন গঠন। আমিষ মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন এই কয়েকটা উপাদান নিয়ে গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কি নাইট্রোজেন। শর্করা কি ছিল? CHO। এরপর দেখেন আমিষ CHO এর সাথে একটা N যোগ হয়েছে, CHO, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। ওকে। এরপর গাঠনিক একক। আমিষ পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কোথায়? অ্যামাইনো অ্যাসিড। তাই অ্যামাইনো অ্যাসিডকে আমিষ গঠনের একক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। কি আমিষ গঠনের একক? কি? অ্যামাইনো অ্যাসিড। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। এরপর কাজ দেখেন, আমিষ হলো প্রধান দেহ গঠনকারী খাদ্য। এটি শরীরে বৃদ্ধি ও ক্ষয় পূরণে কাজ করে। তাহলে শরীরে বৃদ্ধি এবং ক্ষয় পূরণে কাজ করে কোনটি? আমিষ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখেন কি বলেছে? উৎসের ভিত্তিতে আমিষকে আবার উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। দেখেন, একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, একটা হচ্ছে প্রাণিজ আমিষ। হ্যাঁ, প্রাণিজ আমিষ কোনটা? মাছ, মাংস, ডিম এবং দুধ হলো প্রাণিজ আমিষের উৎস। এরপর উদ্ভিজ্জ আমিষ ডাল, সিম, বাদাম, বরবটি এবং মটরশুঁটি, এগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষের উদাহরণ। ওকে। এরপর বিশেষ তথ্য পরীক্ষার জন্য একটু মনে রাখেন, গ্লাইকোজেন। শরীর শর্করার অভাব হলে যকৃৎ ও মাংসপেশিতে সঞ্চিত গ্লাইকোজেন শক্তি সরবরাহ করে। তাহলে কি বুঝলাম এটা থেকে? শরীরে যদি শর্করার অভাব হয় তাহলে কি যকৃৎ ও মাংসপেশিতে সঞ্চিত, আমাদের যকৃৎ এবং মাংসপেশিতে কিছু যকৃৎ সঞ্চিত থাকে, যেটা কি পরবর্তীতে যদি আমাদের লাগে কোথাও তাহলে সেটা কি শক্তি সরবরাহ করে থাকে। এরপর অ্যালবুমিন এটি রক্তরসে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ খাদ্যসার বা প্রোটিন। অ্যালবুমিন প্রশ্ন হতে পারে, অ্যালবুমিন কি? অ্যালবুমিন হচ্ছে কি রক্তরসে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ খাদ্যসার। প্রশ্ন হতে পারে যে অ্যালবুমিন কি? তাহলে অ্যালবুমিন কি দেখেন দেখি। এটি রক্তরসে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ খাদ্যসার বা প্রোটিন। এরপর দেখেন শর্করা জারণ। জীবদেহ বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি মূলত শর্করা জাতীয় খাদ্য জারণের মাধ্যমে কি উৎপন্ন হয়। আশা করি এই বেসিকগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখি এ থেকে আমরা কি এমসিকিউ পাই বা বিগত বছরে এসেছিল যে কোন খাদ্য থেকে বেশি শক্তি পাওয়া যায়? ডিম, দুধ, শোল, খাসি। একটু আগে আমরা কি বললাম? ডিম থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। কই থেকে? ডিম থেকে। এই যে দেখেন খাদ্য ব্যাখ্যা দেওয়া আছে 100 গ্রাম অনুযায়ী শক্তি কিলো ক্যালোরি। ডিমে পাওয়া যায় কত? 173, দুধে 67, শোলে 94 এবং খাসিতে পাওয়া যায় 118। তাহলে কত সবচেয়ে বেশি কোথায় দেখেন দেখি? ডিমে 173। ওকে। এরপর প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় আমরা দেখেছিলাম। এই যে দেখেন, আমরা যদি দেখাই, এই যে দেখেন 4.1 কিলো ক্যালোরি। 1 গ্রাম শর্করা জারণে শরীরে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এই যে তার ওই ধারাবাহিকতা এই কোশ্চেনটা। প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি? তাহলে 4.1। তাহলে 4.1 কোথায় আছে? এই যে ক নাম্বার অপশন। ওকে, পরবর্তী দেখি আমরা। এই যে আমিষের মধ্যে কোন পদার্থগুলো থাকে? আমিষের মধ্যে তাহলে কি আমরা দেখছিলাম কি শর্করার মধ্যে CHO আর আমিষের মধ্যে CHON। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, দেখি কোথায় আছে, কোন অপশনে আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, আমাদের গ নাম্বার অপশন। ওকে। এরপর দেখি আমরা ধান, গম, ভুট্টা ও অন্যান্য শস্য দানার প্রধান উৎস কি? আচ্ছা, এটা হচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে বলে দিবেন উত্তরটা। আশা করি আপনারা পারবেন, সকলে কমেন্ট বক্সে জানিয়ে দেন উত্তর কি হবে। ওকে, দেখেন এখানে আমিষ বা প্রোটিন উপরে দেখতে পাচ্ছেন আমাদের দেহের বৃদ্ধি এবং কোষ গঠনে প্রধান উপাদান হলো আমিষ। তাহলে কি প্রশ্ন হতে পারে আমাদের দেহের বৃদ্ধি এবং কোষ গঠনের প্রধান উপাদান কোনটি?
তাহলে কি আমিষ। এটি 20 প্রকার অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। কত প্রকার? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত অপরিহার্য। মাছ, মাংস, ডিম হলো প্রাণীজ আমিষ এবং ডাল, বাদাম, চটপটি এগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষ। মনে রাখবেন 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এটা পরীক্ষা আসার মতো। ওকে, এরপর স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ এটি দেহে শক্তি যোগায় এবং তাপ ধারণ করে রাখে। চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যা সাধারণত কঠিন অবস্থায় থাকে, যেমন প্রাণীজ চর্বি। অন্যদিকে সয়াবিন তেল, সরিষার তেল এগুলো হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তটা কি? যেটা কঠিন অবস্থায় থাকে, যেমন চর্বি, এটা কি কঠিন অবস্থায় থাকে। আর অসম্পৃক্ত যেটা হচ্ছে তরল অবস্থায় থাকে, যেমন আছে সয়াবিন তেল, এটা কি তরল অবস্থায় থাকে, এটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপর ভিটামিন দেখেন, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন এর অভাবে কী রোগ হয় দেখেন, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কী রোগ হয়? রাতকানা। ভিটামিন বি কমপ্লেক্স মেটাবলিজম বা কি বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন সি এর অভাবে মারি দিয়ে যে রক্ত পড়ে, আমরা কি বলি তাকে স্কারবি রোগ হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই টপিকগুলো থেকে। তাহলে কি স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি এর অভাবে কি মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া সাহায্য করে। এরপর দেখেন ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেটস রোগ হয়। অভাবে হাড় দুর্বল হয়ে যায়, আমাদের যে পায়ের হাড়গুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়, অর্থাৎ দেখবেন যে ধনুকের মতো বেঁকে যায়। এই বেঁকে যাওয়া অংশটার নাম বলা হয় কি রিকেটস। ওকে, এরপর খনিজ লবণ ও পানি। হাড় ও দাঁত মজবুত করতে ক্যালসিয়াম ও ফসফরাসের প্রয়োজন। এছাড়া আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কিসের অভাবে ভাইয়া? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগকে অনেক সময় কি ঘ্যাক বলা হয়, ঘ্যাক। ওকে, আচ্ছা, এরপর দেখি পরবর্তী আরেকটু বেসিক আলোচনা করি আমরা। দেখেন এই স্লাইডে কি দেওয়া আছে, এইচআইভি ও এইডস সংক্রান্ত প্রশ্নাবলী। এইখান থেকে অর্থাৎ এই টপিকটা থেকে একটা এমসিকিউ পাবেন 100%, লিখে রাখেন। হ্যাঁ, একটা এমসিকিউ পাবেন। তাহলে এইচআইভি ও এইডস কি কি? এইচআইভি এর পূর্ণরূপ পড়বেন, এইডস এর পূর্ণরূপ পড়বেন। ওকে, এরপর এই যে এইচআইভি দেহ প্রবেশের পর কোনটিকে আক্রমণ করে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। টি লিম্ফোসাইটকে, হ্যাঁ, টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এরপর কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়? 1981 সালে। এরপর দেখেন এইডস সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত করা হয়? এটা হচ্ছে আমেরিকায় চিহ্নিত করা হয়। কোন দেশে? আমেরিকা। এইচআইভি নিচে কোনটিকে আক্রমণ করে? শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। এরপর এইচআইভি এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এরপর এইডস এর পূর্ণরূপ অ্যাকিউট ইমিউনোডিফিসিয়েন্সি সাইন্ড্রোম। এটা হচ্ছে আপনারা বানান সহ মুখস্থ করবেন, এই যে পূর্ণরূপগুলো, অর্থাৎ এই কয়েকটা আপনি মুখস্থ করে ফেলবেন, এখান থেকে 1 মার্ক পাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপর পরবর্তী স্লাইডে দেখি কি আছে। এই যে দেখেন সেলুলোজটা কি অপাচ্য প্রকৃতির শর্করা, যেটাকে দেখেন বহুপদী সমাপ্তিতে থাকতে পারে। অপাচ্য প্রকৃতির শর্করা আঁশযুক্ত খাদ্য এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। স্নেহ পদার্থের অভাবে কি হয়? সেলুলোজ। এই যে সেলুলোজের অভাবে এটা অপাচ্য প্রকৃতির শর্করা, সেলুলোজ আঁশযুক্ত খাবার এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সেলুলোজের কাজ গেল। এরপর স্নেহ পদার্থের অভাবে কি হয়? চর্মরোগ হয়, একজিমা দেখা দেয় এবং ত্বক ও শুষ্ক খসখসে হয়ে যায়। এরপর লিপিডের অভাবে কি ঘটে দেখেন, চর্মরোগ হয়, একজিমা হয়। এরপর কি ভিটামিন সংক্রান্ত। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স, এবং কি ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং সি পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স। এই যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন সিতে থাকে আমলকি, আপেল। ভিটামিন সি এর অভাবে কি হয়? মুখে ঘা হয় এবং কি ক্ষত শুকাতে দেরি হয়। এবং এই যে পানিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় ভিটামিনগুলো, এগুলো মনে রাখবা। পানিতে অদ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে, এগুলো হচ্ছে অদ্রবণীয় এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এটা হচ্ছে দ্রবণীয়। হ্যাঁ, দ্রবণীয়।
তাহলে কি পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়, এটা মনে রাখতে হবে। ওকে, আমরা দেখি এরপর এই যে আরেকটা ছক আছে দেখতে পাচ্ছেন, এই ছকটা একটু দেখেন, গুরুত্বপূর্ণ সংকেত ও তথ্য সম্পর্কিত আচ্ছা বিষয়। এই যে ভিনেগার, ভিনেগার কাকে বলে? 5% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। ভিনেগার হচ্ছে 5% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। এরপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি? 8টি। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এরপর চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ডি, ই এবং কে। চর্বিতে দ্রবণীয় বা পানিতে দ্রবণীয় নয়, এটা মনে রাখবেন। এই ছকটা থেকে আশা করা যায় একটা এমসিকিউ থাকবে বোর্ড পরীক্ষায়, যে কোনো বোর্ড হোক না কেন একটা এমসিকিউ থাকবে, মানে থাকবেই। ওকে, এরপর আমরা দেখি কি কি কোশ্চেন হয়েছে এগুলা থেকে। কোনটি উদ্ভিজ্জ আমিষের উদাহরণ? উদ্ভিজ্জ আমিষ, এটা কি বাচ্চারাও পারবে। দেখেন, মাছ, ডিম, ডাল এবং পনির। মাছ এটা কি উদ্ভিদ না প্রাণী? ডিম প্রাণী, তাহলে ডাল হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষ। এরপর মানবদেহে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? এটা আপনারা কমেন্টে জানাবেন, এটা আমি বলবো না, কমেন্টে জানাবেন এটা। এরপর দেখেন, কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন হয়? সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোথায়? সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোন জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোথায় ভাইয়া? সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কি? শর্করা জাতীয় খাদ্য। এরপর লিপিডের অভাবে নিচে কোনটি হতে পারে? লিপিডের অভাবে মনে রাখবেন রাতকানা হয়, ভিটামিন এর অভাবে, ডি এর অভাবে হয় রিকেটস, তাহলে একজিমা হয় লিপিডের অভাবে। ওকে, এরপর দেখেন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও রক্ত পড়া অর্থাৎ স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারবি রোগ হয়, এটা আপনারা সবাই জানেন। এর অভাবে কি হয়? রাতকানা। বি এর অভাবে কি হয়? বি এর অভাবে ওই যে বি কমপ্লেক্স, এটার অভাবে হয়। সি এর অভাবে কি হয়? এবং কে এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারবি হয়। ওকে, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? এটা আমি আর বলেই দিব না। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? এডিই এবং কে বাদ দিয়ে বাকি দুইটা ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এই দুইটা হচ্ছে কি পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। দেখেন তো, এই যে গ নাম্বার, ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয়। এরপর দেখেন, এইচআইভি ভাইরাস মানুষের শরীরে কোন কোষকে সরাসরি আক্রমণ করে কোথায়? লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, টি লিম্ফোসাইটকে কোথায় সরাসরি আক্রমণ করে ভাইয়া? টি লিম্ফোসাইট, সে তো রক্তকণিকা। এরপর সর্বপ্রথম কত সালে এইডস চিহ্নিত হয়? এটা কি আমি বলে দিব? এটা তো আমি প্রথমেই দেখাই দিছি, এটা হচ্ছে আপনারা কমেন্টে জানান। ওকে, বোর্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমআই সম্পর্কিত কিছু তথ্য। এই টপিকটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল এবং এমসিকিউ থাকবে প্রতি বছর। এটা যে বোর্ড পরীক্ষায় হোক না কেন, একটা সৃজনশীল এবং এমসিকিউ একের অধিক পাবেন। তো দেখেন, আমরা একটু সলভ করে দেখি এমসিকিউ কীরকম টাইপের হতে পারে। এই যে দেখেন, 16 থেকে কম, এটা কি? আচ্ছা, আমরা কি জানি বিএমআই কত থেকে শুরু? আমাদের যাদের 16 থেকে ছোট হবে, 16 থেকে কম, তাদের কি একেবারেই কম বিএমআই। হ্যাঁ, দেওয়া আছে আমাদের বই। হ্যাঁ, এই যে এইখান থেকে দেওয়া আছে, এইখান থেকে। তাহলে দেখেন, আমাদের বিএমআই এর উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যটা নির্ভর করে, যে আপনার বিএমআই যদি ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী। যদি বিএমআই কম বেশি হয়ে থাকে তাহলে কি আপনার শরীর মোটা বা হচ্ছে চিকন বলে গণ্য হবে। যদি বিএমআই 18 থেকে নিচে হয় তাহলে কি আপনার স্বাস্থ্য কম, আরও বেশি খেতে হবে। আর বিএমআই যদি আবার অধিক থাকে, 30-এর ওই পাশে থাকে, তাহলে কি অতিরিক্ত মোটা বলে গণ্য হবে। তাহলে কি আমাদের স্বাভাবিক রাখতে হবে। 18.9 থেকে
না 24.9, এটা হচ্ছে আমাদের কি বিএমআই স্বাভাবিক মাত্রা। এর মধ্যে যদি থাকে তাহলে কি আপনি সুস্বাস্থ্যের অধিকারী বা স্বাভাবিক স্বাস্থ্য। এর কম বেশি হলে আপনার জন্য কি ঝুঁকিপূর্ণ। ওকে, দেখেন আমাদের বইয়ে সম্ভবত এইখান থেকে দেওয়া আছে, এইগুলা হচ্ছে নাই। দেখেন 18 থেকে 16 থেকে কম, এটা কি তার স্বাস্থ্য খুবই কম, দেখতে পাচ্ছেন একদমই চিকন রোগা পাতলা। এরপরেরটা কি 16 থেকে 17, এটা থেকে একটু কি একটু উন্নত, তবে এটাও কি সুস্বাস্থ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন যে 17 থেকে 18.5, এটা হচ্ছে একটু, এটা থেকে একটু সুস্বাস্থ্য, তবে এটাও সুস্বাস্থ্য বলা যায় না। এরপর দেখেন 18.5 থেকে 25, এটা কি কি আমরা স্বাভাবিক বলতে পারি, স্বাভাবিক বলতে পারি, না মোটা না চিকন। এরপর দেখেন 25 থেকে 30, এটা কি কি বলতে পারি আমরা ওভার হাইট। হ্যাঁ, ওভার হাইট। আর এটা কি নর্মাল ছিল, ওভার হাইট বলতে পারি বা অতিরিক্ত ওজন। এরপরেরটা দেখেন এটা কি ওভার ক্লাস, হ্যাঁ আরও বেশি ওজন। এরপরেরটা দেখেন ওভার ক্লাস 2, এটা কি অবভিয়াস ক্লাস 3। তাহলে কি আমাদের এই যে নর্মাল, এটা এর মধ্যে যারা আছেন আপনারা নিজের বিএমআই নিজেই কিন্তু বের করতে পারবেন। আজকের ক্লাসে পর আমি শেখাবো কীভাবে বের করতে হয়। এরপর দেখেন এই যে সারাংশ, এই সারাংশটা পরে রাখেন। বিএমআই মূলত শরীর ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য নির্দেশ করে। যদি কারো বিএমআই 18.5 এর নিচে হয় তবে তিনি নিম্ন ওজন, এবং 30-এর উপরে হলে তাকে স্থূলতায় বলা হয়। অর্থাৎ এই লাইনটা, এই দুইটা লাইন আপনি মুখস্থ রাখবেন। ওকে, এরপর আমরা দেখি যে কি কি রকম কোশ্চেন হয়েছে এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন দেখি, সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির বিএমআই কত? সুস্থ ও স্বাভাবিক কত ছিল ভাইয়া? সুস্থ ও স্বাভাবিক 18.5 থেকে প্রথমটাই হয়, 18.5 থেকে কত 24.5। এরপর গাণিতিক সমস্যা একটা ছিল, দেখেন আরিবিয়া বার ওজন হচ্ছে কত 50 কেজি এবং উচ্চতা 1.5 মিটার, তার উচ্চতা বিএমআই। আচ্ছা, বিএমআই নির্ণয়ের সূত্র দেখেন, বিএমআই নির্ণয় করে কিভাবে? দেহের ওজন, দেহের ওজন, দেহের ওজন উচ্চতা মিটার স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। দেহের ওজনটা কি হবে? অলওয়েজ কেজিতে। আর উচ্চতাটা কি হবে? উচ্চতা অলওয়েজ মিটারে হবে। তাহলে কেজি, এর ওজন কত? ওজন দেখেন দেখি 50 কেজি, 50 কেজি। এরপর উচ্চতা, উচ্চতা কত আছে 1.5, এটাকে মিটারে নিতে হবে, যেহেতু মিটারে আছে আমরা মিটারেই নিলাম। তাহলে স্কোয়ার করেন, কত আসে কত আসছে আমাকে একটু জানান দেখি, আমিও দেখি। এই তো 22.22, এটা কি আমাদের অপশনেই দেওয়া নেই? 22.22 আছে কি? নাই, অপশনেই দেওয়া নাই। উত্তর হবে 22.22। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরেরটা যদি আমরা দেখি, দেখেন খাদ্য পিরামিড ও স্বাস্থ্য। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে স্তরে নিচে কোনটি থাকে? সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে স্তরে কোনটি থাকে? সবচেয়ে উপরে থাকে কোনটা? খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডটা দেখবেন এই রকম, খাদ্য পিরামিড দেখবেন সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে দেখবেন কি চর্বি জাতীয় খাদ্য থাকে, চর্বি। আর সবচেয়ে নিচে থাকে শর্করা জাতীয় খাদ্য, শর্করা। এই দুইটা মনে রাখবেন, সবচেয়ে উপরে চর্বি, এই যে চর্বি, আর সবচেয়ে নিচে শর্করা। এরপর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডে কোন ভিটামিনটি অধিক পরিমাণে পাওয়া যায়? দেখেন দেখি, খনিজ লবণ না, রাসায়নিক না, স্নেহ পদার্থ। স্নেহ পদার্থটা সবচেয়ে বেশি পাওয়া যায়, স্নেহ তেল জাতীয় পদার্থ, জাঙ্ক ফুড। এরপর কি ভিটামিন না, ভিটামিন পাওয়া যায় না। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা, দেখেন দেখি, এক ব্যক্তির ওজন 60 কেজি, উচ্চতা এত মিটার, তার বিএমআই কত? আমরা হচ্ছে আবার বের করি, দেহের ওজন বাই উচ্চতা মিটার স্কোয়ার। ওজন কত ছিল? ওজন কত? ওজন হচ্ছে 60 কেজি, বিএমআই ওজন হচ্ছে 60, উচ্চতা কি 1.7, এর উপর কি হোল স্কোয়ার। কত আসে দেখি আমরা, 61.7 হোল স্কোয়ার। এটা আছে 20.76। আচ্ছা, 20.76, 20 পয়েন্ট।
যেহেতু এই যে এটা ক নাম্বারটা দিয়ে দেন, যেহেতু 769 20 পয়েন্টের আশেপাশে আসে 20.56। এরপর আরেকটা প্রশ্ন দেখেন, 45 কেজি ওজন এবং এত মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির বিএমআই নিচের কোনটি? এটা হচ্ছে আপনারা করে আমাকে জানাবেন উত্তরটা কত হয়, উত্তরটা জানাবেন শুধু। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আপনারা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো। তো দেখেন, আপনাদের জন্য একটা সুখবর আছে, আপনাদের জন্য একটা সুখবর আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ফ্রি টপ, অর্থাৎ আমাদের 10 তারিখ থেকে একটা কোর্স চালু হচ্ছে, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যারা আমাদের সাথে ক্লাস করতে চান এবং ভালো কিছু পেতে চান, তাহলে তাদেরকে বলবো আমাদের সাথে জয়েন হন এবং কি আপনাদের আশেপাশে আপনার ফ্রেন্ড থাকতে পারে, আপনার রিলেটিভস থাকতে পারে, কাজিন থাকতে পারে, তাদেরকে বলবেন আমাদের ক্লাসে একটু জয়েন হওয়ার জন্য। জয়েন হওয়ার প্রসেস হচ্ছে, আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে দেখবেন আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আমাদেরকে ইনবক্স করেন, আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, যেটা আমাদের একান্তই প্রাইভেট গ্রুপ। এগুলোতে আপনাদেরকে অনেক স্টুডেন্ট আছে, এখন পর্যন্ত আমাদের 10টার অধিক প্রাইভেট গ্রুপ হয়ে গেছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এগুলো মিলে প্রায় 10টা প্লাস হয়ে গেছে। মেম্বার সংখ্যা এক একটাতে 200-300 করে। তাহলে দেখো তোমার অবস্থানটা কোথায়, তুমি এখনও কি আমাদের গ্রুপে জয়েন হতে পারো নাই, আফসোস। তো 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তোমরা সকলে, অর্থাৎ হচ্ছে ফ্রি সিরিজ, প্রতিটা সাবজেক্ট ভিত্তিক 500টা করে এমসিকিউ পড়ানো হবে। তাহলে বুঝতেই পারতেছো, এই 500টা থেকেই তুমি এই 500টা যদি মাথায় মধ্যে রাখতে পারো, তাহলে আর কোনো মনে হয় না আর পড়তে হবে এক্সট্রা করে। তো 10 তারিখে দেখা হচ্ছে সকলের সাথে ফ্রি ক্লাসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো আমার জন্য সকলে দোয়া করবে। সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।